হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটার স্টার্ট করছি, যেটার থিওরিটিক্যাল পয়েন্টসগুলোকে আজকে আমরা এই ক্লাসের মধ্যে ডিসকাস করব। প্রথমে আমরা এটা জানি যে থার্মোডাইনামিক্স কী জিনিস। এই চ্যাপ্টারটাতে আমরা কী জিনিস সম্বন্ধে পড়ি, বিজ্ঞানের এমন কোন দিক যেটা থার্মোডাইনামিক্স আমাদেরকে শিখিয়ে যায়। বিজ্ঞানের এমন একটা দিক যে দিকটা বিভিন্ন এনার্জির ফর্ম কীভাবে একটা ফর্ম থেকে অন্য ফর্মের মধ্যে রূপান্তরিত হচ্ছে, সেই পার্টটাকে নিয়ে আমরা জেনেছিলাম ওয়ার্ক এনার্জি পোর্শনে বা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটাতে। যে একটা কৃতকার্য থাকে, যে কৃতকার্য যখন হয়, সেই কৃতকার্য হওয়ার ফলে কোনো একটা বস্তুর শক্তি বাড়তে পারে কিংবা সেই বস্তুটারই শক্তি কমতে পারে। সেটা আমরা পড়েছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটাতে। কিন্তু সেখানটাতে আমরা এনার্জি এক্সচেঞ্জ সম্বন্ধে খুব ভালোভাবে পড়িনি। কেন খুব ভালোভাবে পড়িনি, কী এমন বাউন্ডেশন ছিল সেই জায়গাটাতে? না, সেখানে আমরা কোনো একটা বস্তুর যে শক্তি হয়, যে শক্তি বলতে তার ইন্টারনাল এনার্জি হয়, মানে আভ্যন্তরীণ শক্তি, তার যান্ত্রিক শক্তি, যার মধ্যে আমরা গতিশক্তি, স্থিতিশক্তি, এই সমস্ত জিনিসগুলোকে পাই। তো এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে ডাইনামিক চেঞ্জেসগুলো কীভাবে হচ্ছে এবং কিভাবে এখানটাতে যখন কোনো একটা কাজ করছি, সেই ধরো সাপোজ একটা কোনো গ্যাসের ওপর আমি কাজ করলাম, সেই গ্যাসটার ওপর কাজ করার জন্য সেই গ্যাসটা আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল। তো কী করে হচ্ছে জিনিসগুলো এবং কীরকমভাবে কোন কোন প্রসেসের মাধ্যমে সেগুলো হতে পারে, সেই জিনিসটা বা সেই কনসেপ্টটা বিজ্ঞানের যে চ্যাপ্টারটাতে ডিসকাস করা হয় সেটা কি বলা হয় থার্মোডাইনামিক্স, রাইট? এবং যেই কারণে দেখো এখানে একটা টার্ম ইউজ হচ্ছে ডাইনামিক্স, তাই না? ডাইনামিক্স মানে হলো সেই জিনিসটা যেখানটাতে এই অলওয়েজ একটা মুভমেন্ট ডাইনামিক কন্ডিশন, মানে এক্সচেঞ্জ এরকম তারা হতেই থাকছে, তাকে আমরা ডাইনামিক্স বলি। এখানেও সেই সেম ঘটনাই ঘটছে। তো এই থার্মোডাইনামিক্সের প্রথম যখন স্টার্ট করব, প্রথম একটা প্রসেস সম্বন্ধে আমি একটুখানি বলি। সেই প্রসেসটার নাম হচ্ছে সাইক্লিক প্রসেস। খুব ইন্টারেস্টিং একটা প্রসেস এটা, সাইক্লিক প্রসেস। প্রথমে আমি এটাকে দিয়ে স্টার্ট করছি চ্যাপ্টারটাকে, সাইক্লিক প্রসেস, যেটাকে বাংলাতে আবর্ত প্রক্রিয়া বলা হয়। কেন সাইক্লিক প্রসেস? প্রথমত সাইক্লিক জিনিসটাকে ইউজ করা হয় কখন কখন আমরা কোনো জিনিসকে সাইক্লিক টার্ম হিসাবে ইন্ডিকেট করি। মনে করো যে আজকে আমি সকালবেলাতে ঘুম থেকে উঠলাম, আমার কিছু যা যা রেগুলার অ্যাক্টিভিটিস সেগুলোকে পারফর্ম করলাম, এবং পারফর্ম করে বা সেই কাজগুলো পারফর্ম করার জন্য, সেটা হতে পারে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকতে পারে, যেগুলো করার জন্য তারা বাইরে গেল, আমিও বাইরে গেলাম, এবং আলটিমেটলি আবার আমি ঘরে ফিরলাম। এবং ঘরে ফিরে আমি যখন আমি ঘুম থেকে উঠেছিলাম সেই সময় ঘড়িতে যতটা বাজছিল, আমার মধ্যে যত পরিমাণ এনার্জি ছিল, আমার সারাউন্ডিং কন্ডিশন যেরকম ছিল, যখন আমি সেই কাজটা করার পর, যখন দিনের শুরুটা এরকমভাবে স্টার্ট করেছিলাম আমি, যখন আমি দিনের শেষটা করলাম এবং পরের দিনের শুরু অবধি এই জিনিসটাকে যখন আমি নোটিস করলাম, যদি সেই পরের দিনের শুরুর সময়টা তো আমার সারাউন্ডিং, আমার এনার্জি, আমার অবস্থা একই রকম থাকে, এই প্রসেসটাকে বলা হয় সাইক্লিক প্রসেস। অর্থাৎ একটা সেম জিনিস বারবার রিপিট হয়ে যাচ্ছে, এটাই হলো একটা সাইকেল, এটাই হলো একটা সাইক্লিক প্রসেস। বায়োলজিতে যেমন ফিমেল বডিজ ক্ষেত্রে তোমরা মেনস্ট্রুয়াল সাইকেল এই জিনিসটাকে পড়ো, কারণটা হচ্ছে একটা সাইক্লিক চেঞ্জেস অফ দি বায়োলজিক্যাল সিস্টেম, হিউম্যান বডির একটা সাইক্লিক চেঞ্জেস যেটা কন্টিনিউয়াস হতে থাকছে এবং একটা পার্টিকুলার টাইম অফ সাইকেলের পরে পরে সেটা রিপিট হচ্ছে। তো এই সমস্ত জিনিস যেখানটাতে একটা নির্দিষ্ট সময় পরে একটা কোনো জিনিস রিপিট হয় বারবার, সেই জিনিসগুলোকে আমরা একটা সাইকেলের মধ্যে আনি। এবার এই সাইক্লিক প্রসেসের ইম্পর্টেন্সটা কোথায় বা এর মেন ফান্ডামেন্টাল জায়গাটা কোথায়? যে এই সাইক্লিক প্রসেস যখন আমি বললাম, তখন আমি সবসময় এটা বলছি যে তার ইনিশিয়াল কন্ডিশন আর তার ফাইনাল কন্ডিশন সেই দুটো সেম থাকবে। তার মানে মাঝখানে অনেক কিছু হতে পারে, কিন্তু তার ইনিশিয়াল যা কন্ডিশন ছিল আর ফাইনাল যা কন্ডিশন ছিল সেইটাকে আমাকে সেম রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? ফর এক্সাম্পল, মনে করো যে আমি তোমাকে বললাম যে আজকে তুমি 100 টাকা নিয়ে বাজারে যাও। তুমি বাজারে গেলে, তুমি হয়তো অনেক কিছু জিনিস কেনাকাটি করলে, কিংবা তুমি সেই জিনিসগুলোকে কিনে কাউকে বিক্রি করলে। যাই করো না কেন, তোমার ফাইনাল যেই টাকাটাকে নিয়ে তুমি বেরোলে, সেইখান থেকে হতে পারে যে তুমি যখন বাড়ি ফিরছো সেই সময় তোমার কাছে কিছু পরিমাণ টাকা কম হতে পারে, বেশি হতে পারে, কিংবা যেই পরিমাণ টাকা নিয়ে বেরিয়েছিলে সেই পরিমাণ টাকায় তুমি পেতে পারো। কম কখন হবে? যখন তুমি শুধুমাত্র ওই 100 টাকা দিয়ে জিনিস কিনে গেছো। বেশি কখন হবে? যখন তুমি শুধুমাত্র সেই টাকা দিয়ে জিনিস কেনোনি, উপরন্তু সেই জিনিসটাকে কিনে আবার হয়তো ওকে তুমি বিক্রিও করেছো।
এবং তাতে করে হতে পারে তুমি লাভ গেন করেছো, মানে তুমি কিছু পরিমাণ আর্নিং করেছো এক্সট্রা। ব্যাপারটা বোঝা গেল? সেই ক্ষেত্রে হতে পারে যে তুমি বেশি পরিমাণ টাকা নিয়ে বাড়ি ঢুকলে। সমান কখন থাকতে পারে, হতে পারে যে তুমি কোনো কিছু কেনাকাটাই করনি বাজারে গিয়ে, অথবা তুমি কেনাকাটা করে আবার সেটাকে বিক্রি করেছো, এবং বিক্রি করে তুমি যত পরিমাণ টাকা দিয়ে জিনিসগুলোকে কিনেছিলে সেম পরিমাণ টাকা দিয়ে জিনিসগুলোকে বিক্রি করেছো। অ্যাজ এ রেজাল্ট 100 টাকা তোমার কাছে এন্ড অফ দি ডে 100 টাকা হিসাবেই ফিরে এসছে। তো এই যে লাস্ট কন্ডিশনটা আমি বললাম, যে তুমি জিনিসটাকে বাজারে গেছিলে এবং বাজার থেকে জিনিস কিনেছিলে, কিনে আবার তুমি বিক্রি করেছো এবং 100 টাকা নিয়ে গেছিলে, আলটিমেটলি 100 টাকায় এসছে। এর মাঝে তুমি কেনাকাটা করেছো, বিক্রি করেছো, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিনেছো, বিভিন্ন প্রসেসের মাধ্যমে তুমি বিক্রি করেছো। যাই করো না কেন, আমার সেইটা নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট শুধুমাত্র তুমি কি নিয়ে গেছিলে এবং যখন তুমি আবার সেখানে ফিরলে তখন তোমার কাছে কি আছে। যদি এই দুটো কন্ডিশন সেম থাকে, মানে ইনিশিয়াল আর ফাইনাল, সেই প্রসেসটাকে বলা হয় সাইক্লিক প্রসেস। মাঝে তুমি কি করলো আমার কিছু দেখার দরকার নেই। ব্যাপারটা বোঝা গেল? তার মানে সাইক্লিক প্রসেস হচ্ছে সেই প্রসেসটা যেখানটাতে গ্যাসের যে ইনিশিয়াল স্টেজ বা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, এই দুটো সেম হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো একই থাকবে। মানে মনে করো ইনিশিয়ালি তোমার যে গ্যাসটাকে নিয়ে তুমি কাজ করছিলে তার প্রেশার ছিল P1, তার ভলিউম ছিল V1, তার টেম্পারেচার ছিল T1, এবং ফাইনালি তার যে প্রেশার সেটা P2, আর ধরো এটাকে আমি বলছি V2, এটা হচ্ছে T2। এই সমস্ত জিনিসগুলো একই থাকবে, ইকুয়াল থাকবে। এবং যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জিনিসটা হলো একটা সাইক্লিক প্রসেস। ব্যাপারটা বোঝা গেল? এটা কি বলা হয় সাইক্লিক প্রসেস। যদি সাইক্লিক প্রসেসটাকে আমি একটা গ্রাফের মাধ্যমে ইন্ডিকেট করে তোমাদের দেখাই, তাহলে সেই গ্রাফটা কীরকম হবে? মনে করো আমি প্রেসার ভার্সেস ভলিউমের একটা গ্রাফ ড্র করলাম। সেই ক্ষেত্রে এবার হতে পারে তার আমি এখান থেকে গ্যাসটাকে স্টার্ট করলাম পারফর্ম করানো, এবং তার যখন ইনিশিয়াল আমি গ্যাসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট স্টার্ট করছি, তার প্রেশার অ্যান্ড ভলিউমের এবং টেম্পারেচারের কোঅর্ডিনেটটা এখানে ছিল, মাঝখানে অনেক কটা প্রসেসকে দিয়ে মুভ করালাম এবং আবার আমি এখানেই ফিরে এলাম। মানে এটাই হচ্ছে তার ইনিশিয়াল স্টেট, এটাই হচ্ছে তার কি না ইনিশিয়াল স্টেট, আর এটাই হচ্ছে তার ফাইনাল স্টেট। এইটাকেই বলা হয় সাইক্লিক প্রসেস। বুঝতে পারলে? এটা হচ্ছে সাইক্লিক প্রসেস। ক্লিয়ার? তো যখন আমি সাইক্লিক প্রসেস সম্বন্ধে বলছি, তাহলে সাইক্লিক প্রসেসটা সম্বন্ধে আরও কিছু ডিটেল জানো, যে আর কি কি হয় এর মধ্যে। তো দেখো, এই যে সাইক্লিক প্রসেস, এই সাইক্লিক প্রসেসটাতে টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার দুটো সেম থাকছে, তাই তো? ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার সেম। এখন গ্যাসের যে আভ্যন্তরীণ শক্তি হয়, যেটাকে নিয়ে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে এর আগের ভিডিওগুলোকে তোমরা দেখবে, সেখানে আমরা যখন থিওরিটিক্যাল পোর্শন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে গ্যাসের ইন্টারনাল এনার্জি সেটা তার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যদি গ্যাসের ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটাই চেঞ্জ না করে, তার মানে তার ইনিশিয়াল আর ফাইনাল ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হবে না, এবং তারা কী হবে? ইকুয়াল হবে। এবং যদি তারা ইকুয়াল হয়, তার মানে এদের মধ্যে যে ইন্টারনাল এনার্জির চেঞ্জ সেটা কত হবে? যেহেতু ইনিশিয়াল আর ফাইনালের ভ্যালুটা সেম, তাহলে ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত হবে? 0। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এখান থেকে একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা কি না, সেটা হচ্ছে যে সাইক্লিক প্রসেস যখন হয় সেই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির কোনো রকমের চেঞ্জ হয় না। ব্যাপারটা বোঝা গেল? ইন্টারনাল এনার্জির কোনো রকমের চেঞ্জ হয় না। এটা আমরা লজিক্যালি বললাম। এবার আমরা ম্যাথামেটিক্যালি জিনিসটাকে জাজ করি। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যেহেতু ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার সেম, তাহলে আমি এটা বলতে পারি যে চেঞ্জ ইন টেম্পারেচার 0। আর আমরা জানি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যদি হয়, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা জানি যে সবার ক্ষেত্রে নেট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তার ফর্মুলা আমরা ইউজ করি এন সিভি ইন্টু ডেল্টা টি। যেহেতু ডেল্টা টিটা 0, তার মানে এই পুরো ভ্যালুটাই 0 হয়ে যাবে। তোমরা একটুখানি ভেবে দেখো, এই সেম কন্ডিশন যখন টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার দুটো ইকুয়াল হয়, যেই কারণে গ্যাসটার আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, সেটা 0 হয়ে যায়, এই কন্ডিশনটা আমরা আরেকটা প্রসেসের ক্ষেত্রে পেয়েছিলাম। কোন প্রসেসে? আইসোথার্মাল, সম উষ্ণ প্রক্রিয়া যেটাকে বলা হয়, তার ক্ষেত্রেও কিন্তু এই একই রকম জিনিস ঘটে। ক্লিয়ার? তো আশা করছি সাইক্লিক প্রসেস সম্বন্ধে যা কিছু তোমাদের ডাউট সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এখানটা থেকে আমরা কি করে কৃতকার্য নির্ণয় করব, সেই সমস্ত পার্টে আমরা পরে আসবো, একটা একটা করে স্টেপ বাই স্টেপ আসবো আমরা, ঠিক আছে?
তো প্রথমেই সাইক্লিক প্রসেসটা গেল। এবারে নেক্সট আমরা চলে আসছি যে এই যে থার্মোডাইনামিক প্রসেসগুলোর কথা আমরা বলছি, এই থার্মোডাইনামিক প্রসেসগুলোতে বিভিন্ন রকমের প্রসেস হয়, বিভিন্ন রকমের প্রসেস। তো এই কিছু প্রসেস, মানে এই যে বিভিন্ন প্রসেসগুলো, তাদের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে দেখবো যে তাদের মধ্যে কৃতকার্য বের করা হয় কি করে। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে আসছি পরের হেডিংটাতে, সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান ইন থার্মোডাইনামিক সিস্টেম, ওয়ার্ক ডান ইন থার্মোডাইনামিক সিস্টেম বা প্রসেস, যা খুশি বলতে পারো। ঠিক আছে, চলো। প্রথমত এই যে আমাদের পৃথিবী, এই যে ইউনিভার্স, এই যে ব্রহ্মাণ্ডটা, এর মধ্যে অনেক কিছু সত্যি, অনেক কিছু মিথ্যে, এই নিয়ে আমরা বাঁচি। কোনো কিছু জিনিস আমাদের কাছে সত্যি মনে হতে পারে, অন্যের কাছে সেটা মিথ্যে মনে হতে পারে, অ্যান্ড ভাইসি ভার্সা। কোনো জিনিস কারোর কাছে মিথ্যে তো কারোর কাছে সত্যি। যেটাই হোক না কেন, অর্থাৎ এই সত্যি বা মিথ্যে জিনিসগুলো রিলেটিভ টার্ম। কিন্তু এই পৃথিবীতে একটা জিনিস সবসময় সত্যি থাকে। প্রথমত হলো, একটা হলো মানুষের মৃত্যু, সেটা একটা সত্যি, আর জন্মটা। আর একটা হচ্ছে সায়েন্টিফিক্যালি যে এনার্জির এক্সচেঞ্জ, এনার্জি, শক্তি, এই জিনিসটা হচ্ছে ধ্রুব সত্যি। এই পৃথিবীতে আমরা সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু, সমস্ত গাছপালা, প্রত্যেকে আমরা এনার্জিকে এক্সচেঞ্জ করি একে অন্যের সঙ্গে, এবং যার মাধ্যমে আমরা এই প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকি। প্রকৃতির সঙ্গে আমাদের একটা সংযোগ সবসময় রক্ষা হয়। কিভাবে? এনার্জির এক্সচেঞ্জের মাধ্যমে। এই এনার্জির এক্সচেঞ্জটা হয় কি করে? আমরা তো দেখতে পাই না, কিন্তু এনার্জির এক্সচেঞ্জটা হওয়ার জন্য কিছু এফেক্ট আমরা পাই, যেটাকে আমরা ফিল করতে পারি। এবং সেই এফেক্টটাই হলো কৃতকার্য, বা সেই মাধ্যমটা হলো কৃতকার্য, যেটার মাধ্যমে এই এনার্জির এক্সচেঞ্জটা হচ্ছে, অথবা এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা কোনো রেজাল্ট ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে কৃতকার্য। অর্থাৎ যখনই আমরা কোনো একটা জায়গার মধ্যে বা একটা কোনো সিস্টেমের মধ্যে এনার্জিকে ইনপুট করছি কিংবা আউটপুট করছি, সেই ক্ষেত্রে কিছু পরিমাণ কৃতকার্য হয় তার উপর করতে হবে কিংবা সে করবে, এবং এটা হওয়ার জন্য এনার্জির এক্সচেঞ্জ হবে। অর্থাৎ এখানে আমি কেন এতক্ষণ ধরে এত কিছু কথা বললাম, তার কারণটা হচ্ছে একটা, যে আমি যদি থার্মোডাইনামিক্সকে বুঝতে চাই, তাহলে থার্মোডাইনামিক্স প্রসেসগুলো যেগুলো আছে তাদের মধ্যে কৃতকার্য কী করে বার করতে হয়, আমাকে আগে সেইটাকে বুঝতে হবে। আর আমি এখন সেই টপিকটাকে নিয়ে আলোচনা করছি। তো প্রথম যেটা, সেটা হচ্ছে যে মনে করো যে একটা আচ্ছা, আমি আগে প্রথমে সিস্টেম বাই সিস্টেম যাচ্ছি। প্রথম ধরো যে প্রসেসটা, সেটা হচ্ছে আইসোবেরিক প্রসেস, যাকে বাংলায় বলা হয় সমচাপী প্রক্রিয়া। এটার এক্সাম্পল কি সেটা আমরা পড়েছি অলরেডি, মুভেবল পিস্টনের সিস্টেম যেগুলো থাকে সেইগুলো, এবং এই ক্ষেত্রে প্রেশারটা কনস্ট্যান্ট হয়। এখন কি করলাম, যে একটা গ্যাস সিলিন্ডার আছে, সাপোজ এটা হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার, ঠিক আছে। এবারে এই গ্যাস সিলিন্ডারটাতে একটা পিস্টন রাখা আছে গ্যাস সিলিন্ডারটার উপরে, এখানটাতে। এবং এই যে পিস্টনটা রাখা আছে না, এই পিস্টনটা মুভ করতে পারে। অর্থাৎ যদি এই পিস্টনটা ভেতর থেকে যে গ্যাস আছে, সেই গ্যাসগুলো যদি পিস্টনটাকে খুব জোরে আঘাত করে, তাহলে পিস্টনটা উপর দিকে উঠতে পারবে, এবং যদি আস্তে আঘাত করে বা পিস্টনের চাপটা বেশি হয়, তাহলে পিস্টনটা নিচের দিকে নামতে পারবে। অর্থাৎ একে বলা হয় কি না, মুভেবল পিস্টন। ঠিক আছে, তাহলে এই পিস্টনটা কি পিস্টন বলো? মুভেবল পিস্টন। মুভেবল পিস্টন মানে সেই পিস্টন যেটা মুভ করতে পারে, চলাচল করতে পারে, ফ্রিলি মুভেবল পিস্টন। ক্লিয়ার? এখন এই এই যে কন্টেনারটা আছে, এর মধ্যে এখানটাতে প্রচুর গ্যাস রাখা আছে বা গ্যাস মলিকুলস আছে এখানটাতে। ঠিক আছে, এখানে অনেক গ্যাস মলিকুলস এরকমভাবে আমি রেখে দিয়েছি। মানে এইটা হচ্ছে একটা গ্যাস চেম্বার, যার উপরে এখানটাতে একটা এরকম পিস্টনকে রাখা আছে। এবার আমি কি করলাম, এই যে গ্যাস চেম্বারটা রাখা আছে না, এই গ্যাস চেম্বারটাতে আমি এখন আস্তে আস্তে এই গ্যাস চেম্বারটার নিচের দিক থেকে আমি হিট দেওয়া স্টার্ট করব। ঠিক আছে, আমি কি করলাম, এখান থেকে এখন টেম্পারেচার দিচ্ছি, হিট দিচ্ছি এরকমভাবে। যখন আমি এখান থেকে হিট সাপ্লাই করব, তখন এই গ্যাস মলিকুলসগুলোর এনার্জি, ইন্টারনাল এনার্জি, সেটা বৃদ্ধি পাবে। এবং ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাওয়ার জন্য এই গ্যাস মলিকুলসগুলো এখন এরকমভাবে পিস্টনে ধাক্কা দিতে শুরু করবে, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এই গ্যাস চেম্বারটার সমস্ত দেওয়ালে ধাক্কা দিতে শুরু করবে, উপর নিচে সমস্ত দিকে। কিন্তু এই সাইডের যে দেওয়ালগুলো আর নিচের যে দেওয়ালটা, এটা তো মুভ করতে পারে না, তো স্ট্যাটিক একটা কন্ডিশন, ফিক্সড জায়গা। কিন্তু পিস্টনটা মুভ করতে পারে।
সেই কারণে এই পিস্টনটা কি করবে, এই পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। কেন চলে গেল? কারণ ওটা একটা মুভেবল পিস্টন, মুভ করতে পারে, তো পিস্টনটা উপরের দিকে উঠে গেল। এখন হলো পিস্টনটার কন্ডিশন এটা। অর্থাৎ গ্যাস মলিকিউলস যেগুলো এখন শুধুমাত্র এইটুকুনি জায়গাতে কনস্ট্রিক্টেড ছিল, তারাও এখন, বা রেস্ট্রিক্টেড ছিল, তারা এখন কি করবে, এখানে চলে আসছে, এই ভলিউমটা জুড়ে তারা ছড়িয়ে যাচ্ছে এখানটাতে, এরকমভাবে। ঠিক আছে, এখন ইনিশিয়ালি মনে করো যে এই যে গ্যাস মলিকিউলসগুলো ছিল তাদের যে ভলিউম ছিল সেটা হচ্ছে VI, বা এটাকে তুমি V1ও বলতে পারো, এবং ফাইনালি তার যে ভলিউমটা, টোটাল যে ভলিউমটা তার হয়ে গেল, এই টোটাল ভলিউমটাকে মনে করো যে VF কিংবা V2। ঠিক আছে, এটা। এখন যেহেতু এই পিস্টনটা মুভ করতে পারে, তো পিস্টনটা উপরের দিকে উঠেছে, এবং উপরের দিকে উঠেছে মানে এই পিস্টনটার মধ্যে আগে বা এই পিস্টনটার জন্য গ্যাসের ওপর আগে যেই পরিমাণ প্রেশার কাজ করছিল, এখনও সেই পরিমাণেরই প্রেশারটা কাজ করবে। কেন? তার কারণটা হচ্ছে পিস্টনটা উপর দিকে উঠছে কেন, যাতে করে তার উপরে এক্সট্রা যে প্রেশার সেটাকে সে ব্যালেন্স করতে পারে, এবং ব্যালেন্স করছে বলেই তো এই পিস্টনটা উপর দিকে উঠছে। অর্থাৎ এই পিস্টনটা এখন গ্যাসের ওপরে বা এই গ্যাস সিস্টেমটার ওপরে যে নেট প্রেশার কাজ করছে সেটা কনস্ট্যান্ট থাকছে। সাপোজ সেই প্রেশারটাকে আমরা বলছি P। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ক ডানটা হয়, এই ওয়ার্ক ডানটা কী করে বার করা হবে? তো ইনিশিয়ালি তার ভলিউম ছিল V1, ফাইনাল হয়ে গেছে V2। আমি মনে করলাম যে এই প্রেশারটা, মানে এই সেম কন্ডিশনে আমি হিট দিলাম এবং পিস্টনটা DV পরিমাণ ওপরের দিকে উঠে গেল, বা DV পরিমাণ ভলিউম তার মধ্যে চেঞ্জ হলো সাপোজ। ঠিক আছে, যদি DV পরিমাণ চেঞ্জ হয় তাহলে তার উপরে ওয়ার্ক ডান কত হবে, ক্লিয়ার? তো সেটাকে বার করবো, এবং তার আগে আমি স্টেপ বাই স্টেপ আরেকবার যাচ্ছি। আমরা জানি যে ওয়ার্ক ডান তার যে ফর্মুলা হয় সেটা কত হয় না, ইন্টিগ্রেশন অফ F.dx, তাই তো? এটা তো হয় ইন্টিগ্রেশন F.ds, এটা। এখন ফোর্স মানে কি হয়? ফোর্স মানে হচ্ছে যে প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিএক্স, হলো? আচ্ছা, এবারে এই এরিয়া মানে কি? কার এরিয়া? এরিয়াটা হচ্ছে সেই এরিয়া যেই এরিয়ার উপরে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে এরিয়া বলতে কোনটা হবে? এই যে পিস্টনটা, সেই পিস্টনটার সারফেস এরিয়া। তাহলে এই যে এরিয়া ইন্টু ডিএক্স যদি আমি করি, ডিএক্স মানে কি? ডিএক্স মানে যত পরিমাণ লেন্থ এটা উপর দিকে উঠেছে, ধরো এটা ডিএক্স পরিমাণ লেন্থ উপর দিকে উঠেছে সাপোজ, তাহলে ডিএক্স মানে কি? এই লেন্থটা। তাহলে লেন্থ ইন্টু এরিয়া করলে আমি কি পাবো? ভলিউম। তাহলে এখান থেকে ওয়ার্ক ডানের ফর্মুলা কি আসছে? পি ইন্টু ডিভি, এ ইন্টু এক্স ভি, এ ইন্টু ডিএক্স ডিভি। লিমিট পুট করো V1 থেকে শুরু করে V2 অবধি। তো এইটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। কখন না, যখন আইসোবেরিক কন্ডিশন হয় সেই সময়। তাহলে যখন সমচাপী প্রক্রিয়া, তখন ওয়ার্ক ডানের কী ফর্মুলা আমরা পাচ্ছি না, ইন্টিগ্রেশন অফ পিডিভি, V1 থেকে V2 অবধি। এবার তুমি খেয়াল করে দেখো, যদি আজকে আমি এটাকে বলি যে এই যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? যদি আজকে ওয়ার্ক ডানটা পজিটিভ হয়, ওয়ার্ক ডানটা কী হয়? পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, কখন হতে পারে না, ওয়ার্ক ডান পজিটিভ তখন হতে পারবে যখন তার ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে এটা, বা যদি আমি ইন্টিগ্রেশনটাকে সলভ করি, আমি চলো ইন্টিগ্রেশনটাকে পুরো ডিটেল সলভ করেই লিখে দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তোমাদের। প্রেশারটা কনস্ট্যান্ট, ডিভির ইন্টিগ্রেশন ভি, আপার লিমিট লোয়ার লিমিট পুট করলে কত হবে? V2 মাইনাস V1, এটা। তো যদি আজকে আমি যে পাই যে এই ওয়ার্ক ডানটা হচ্ছে কি পজিটিভ, ওয়ার্ক ডানটা পজিটিভ মানে কি? এই পজিটিভ মানে হচ্ছে যে তার যে ফাইনাল ভলিউম সেটা বেশি আর ইনিশিয়াল ভলিউমটা কম। তার মানে এটাই যে এই গ্যাসটার ফাইনাল ভলিউমটা বেশি হয়ে গেছে, মানে গ্যাসটা এক্সপ্যান্ড করেছে, অর্থাৎ গ্যাসের উপরে আমি কাজ করেছি, তাই না? তাই কি হচ্ছে না, গ্যাসটার দ্বারা কাজ হয়েছে, গ্যাস নিজে কাজ করলো, কারণ এই যে হিটটা দিলে গ্যাস নিজে কাজ করলো, তাই গ্যাসটা এক্সপ্যান্ড করলো, এবং এক্সপ্যান্ড করে তার ভলিউমটা এখন বেড়ে গেল। অর্থাৎ যখন ওয়ার্ক ডানটা পজিটিভ পাবে, এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দি গ্যাস, ক্লিয়ার? আচ্ছা, যখন আমরা এই সেম ওয়ার্ক ডানকে আমরা যদি আজকে নেগেটিভ পাই, এই ওয়ার্ক ডানটা কী হয়ে যাচ্ছে? নেগেটিভ। ওয়ার্ক ডান নেগেটিভ মানে কি? মানে ফাইনাল ভলিউমটা কম, ইনিশিয়াল ভলিউমটা বেশি, মানে গ্যাসটাকে এখন চেপে দেওয়া হয়েছে, মানে গ্যাসটার ওপরে কাজ করা হয়েছে। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ক ডান অন দি গ্যাস, ক্লিয়ার জিনিসটা? এই হচ্ছে। আর যদি আজকে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট মানে কি? এই V2 মাইনাস V1টা জিরো,
কারণ দুটো ইকুয়াল। তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হয়ে যাবে না, যদি ভলিউমটা কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, 0। তাহলে 0 মানে কি, যখন তার ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের কাছে আইসোবেরিক সিস্টেমের জন্য ওয়ার্ক ডান। এবারে তাহলে আইসোবেরিক সিস্টেমের জন্য আমরা একটুখানি একটা কনক্লুশন ড্র করি যে আমরা কি কি শিখলাম, এখান থেকে কি কি পয়েন্ট আমরা জানতে পারলাম, আমরা একটুখানি সেইটাকে দেখে নিই। প্রথম যেটা জানতে পারছি যে ওয়ার্ক ডান তার ফর্মুলা কত আসছে না, এন আর ডেল্টা টি, অথবা আমরা বলতে পারি পি ইন্টু ভি2 মাইনাস ভি1। এবার তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে এন আর ডেল্টা টি এলো কেন। তুমি ভেবে দেখো, পি ইন্টু ডিভি আছে না এখানটাতে, তাই তো? আর আচ্ছা আমরা বলতে পারি, মুখে মুখে সলভ করে ফেলবে, পি ইন্টু ডিভি তো, প্রেশার তো কনস্ট্যান্ট। আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে আমরা বলতে পারি যে তাহলে যদি পি ইন্টু ডিভি করি তাহলে এন আর ইন্টু ডিটি করতে হবে, কারণ এন এবং আর তো অলরেডি কনস্ট্যান্ট, প্রেশারটাও কনস্ট্যান্ট। তাহলে পি ডেল্টা ভি তার মানে কত হবে, এন আর ডেল্টা টি। এগুলো খুব কমন সেন্সের একটা ডেরিভেশন, যেগুলো তোমরা একটুখানি ভাবনা চিন্তা করলেই ছট করে বার করতে পারবে। ঠিক আছে, একটা হলো এটা। সেকেন্ড কি পেলাম, যে এই যে জিনিসটা এখানটাতে যখন আইসোবেরিক সিস্টেমে যেই পরিমাণ হিট তাকে আমি সাপ্লাই করলাম তার ফর্মুলা কত হবে, আমরা স্পেসিফিক হিটের পার্টটাতে পড়েছিলাম যে যখন আইসোবেরিক থাকে, প্রেসার কনস্ট্যান্ট থাকে, সেই সময় গিভেন হিটের ফর্মুলা কত হয় না, এন সিপিডিটি হলো। নেক্সট, আর এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে আইসোবেরিকের ক্ষেত্রে, সেটা কত হবে না, এন সিভিডিটি। এটা তো সবার ক্ষেত্রে সেমই হয়। কি করে হয় আমরা প্রুফ করেছি যখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছিলাম। তাহলে এটা হচ্ছে আইসোবেরিক সিস্টেমের জন্য জিস্ট, যেটার উপর ডিপেন্ড করে আমাদের নিউমেরিক্যালসগুলোকে আমাদের সলভ করতে হবে। ক্লিয়ার? তো প্রত্যেকে একবার ঝটপট করে দেখে নাও যে জিনিসগুলোকে বুঝতে পারলে কিনা। ঠিক আছে, যদি কারোর এই নিচের লেখাটা মনে হয় যে ঢেকে গেছিলো কোনো কারণে আমার ভিডিওটার জন্য, তাহলে এখন একবার জাজ করে নাও যেগুলো আমি বললাম। ঠিক আছে, চলো। তো এবার আমি চলে আসছি নেক্সট প্রসেসটাতে, প্রসেস নাম্বার 2। প্রসেস নাম্বার 2 কোনটা, আইসোকোরিক সিস্টেম। আমি শর্ট ফর্ম লিখছি, নামগুলো আমি বলে দিচ্ছি, তোমরা নোট করার সময় ফুল ফর্মগুলোকে লিখে নেবে। আইসোকোরিক সিস্টেম যাকে বলা হয় আইসো ভলিউমেট্রিক সিস্টেম, যেখানটাতে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। প্রথমত ভলিউম কনস্ট্যান্ট যেহেতু আমি বলছি, তাহলে আমি একটা জিনিস চোখ বন্ধ করে বলতে পারি, আর সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে এখানটাতে ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। কারণ একটু আগে আমি দেখলাম যে ইন্টিগ্রেশন পি ডিভি, সেখান থেকে পাচ্ছিলাম পি ভি2 মাইনাস ভি1, আর যার একটা কন্ডিশন দেখেছিলাম যখন ওয়ার্ক ডান 0 হয়, কখন হয়, যখন ইনিশিয়াল ফাইনাল ভলিউমটা তার সমান হয়ে যায়, তার মানে ওয়ার্ক ডানটা 0। একটা তো এই কন্ডিশনটা চলে গেল। সেকেন্ড কি আসছে, সেকেন্ড আসছে যে এখানটাতে যখন আমরা হিট দেব, গিভেন হিট, তার ফর্মুলা কত হবে না, ওই স্পেসিফিক হিট এখানে কত হয়ে যাবে, সিভি ডেল্টা টি। তাহলে ডেল্টা ইউ কত হবে, ওরা তো সেমই জিনিস ফর্মুলা সবার ক্ষেত্রে, এন সিভি ডেল্টা টি। তাহলে এটা হলো জিস্টটা। ঠিক আছে, এগুলো জিস্ট কার জন্য, আইসো কোরিক প্রসেসের জন্য। এবং এটার জন্য এক্সট্রা ডেরিভেশনের দরকার নেই, আমরা অলরেডি সমস্ত কিছু লজিক্যালি বলে ফেলতে পারছি জিনিসগুলো। এটা ডেরিভেশন যেখানে যেখানে লাগবে সে সমস্ত কিছু তোমাদের বলবো। যেমন এই থার্ড কন্ডিশনটা আইসো থার্মাল কন্ডিশন, এখানটাতে তোমাদেরকে ডেরিভেশনটা করতে হবে। এবং আজকে আমি তোমাদেরকে একটা ডেরিভেশন হোমওয়ার্ক দেবো, যে হোমওয়ার্কটা করার জন্য তোমাদেরকে এই আইসো থার্মাল মানে যেখানটাতে তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, যেখানটাতে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি 0 হয়, কেন হয় আজকের ভিডিওর সময় যখন সাইক্লিক পড়িয়েছি সেখানে আমি সেটা বলেছিলাম। তো এর মানে কি, আইসো থার্মাল কন্ডিশন। এই ওয়ার্ক ডানের ডেরিভেশনটা খুব ভালো করে বুঝবে, কারণ এর উপর বেস করে পরের যে প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেস, সেইটাকে তোমাদেরকে করতে হবে নিজের থেকে বাড়িতে ডেরিভেশনটা। ঠিক আছে, প্রসেসটা ভালো করে বোঝো। আইসোথার্মাল মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট। আর আমরা জানি ছোটোবেলা থেকে পড়ে আসছি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই তো? পিভি ইকুয়াল টু কত হয় না, এনআরটি। যেহেতু আইসোথার্মাল মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে এনআরটি এই মাল্টিপ্লিকেশনটা পুরোটা কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আমি বলতে পারি যে আইসোথার্মাল মানে সেই ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। এটা হলো আইসোথার্মালের কন্ডিশন। ক্লিয়ার? যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো যে আচ্ছা তাহলে P1 V1 শুড বি ইকুয়াল টু P2 V2। হ্যাঁ, একদমই তাই। ইনিশিয়াল পি আর ভি এর যা মাল্টিপ্লিকেশন, ফাইনাল পি আর ভি এর মাল্টিপ্লিকেশনটাও সেমই আসতে হবে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে। আর সেখান থেকে আমি তাহলে এটাও কনক্লুড করতে পারবো কি, দেখো তো, যে P1 বাই P2 ইজ ইকুয়াল টু V2 বাই V1। হ্যাঁ, করতেই পারি, নর্মাল ক্যালকুলেশন, তাই না? তো আর একটা ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা,
এবারে আমি চলে আসছি ওয়ার্ক ডানের কন্ডিশনটাতে। তো ওয়ার্ক ডান কী করে বার করব? আমরা একটু আগে দেখেছিলাম যে ওয়ার্ক ডান মানে কি হয়, ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি। হলো কোনখান থেকে না, V1 থেকে স্টার্ট করে V2 অবধি করতে হবে, তাই তো? আর আমরা জানি যে PV ইকুয়াল টু এনআরটি, তাহলে P মানে কত, এনআরটি বাই ভি। তাহলে P এর জায়গাতে সেটাকে পুট করে দাও, ইন্টিগ্রেশন এন আর টি বাই ভি ইন্টু ডিভি। তো প্রথম থেকেই আছে, লিমিট দাও V1 থেকে V2। খেয়াল করে দেখো এনআরটিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এনআরটি বাইরে আসবে। এনআরটি বাইরে আসবে, তার মানে ইন্টিগ্রেশনটা এখন কী হবে, 1/v ডিভি, V1 থেকে স্টার্ট করে V2 অবধি। যখন ওই ইন্টিগ্রেশনটা আমরা সলভ করব, তাহলে 1/v ডিভি এর ইন্টিগ্রেশন কত হয়, log e বেস ভি অথবা ln ভি, তাই না? তাহলে এই রেজাল্টটা আমার কাছে কি আসছে এখন না, রেজাল্টটা হয়ে যাচ্ছে nRT ln ভি। লিমিটটা কি দেওয়া আছে, V1 থেকে V2 অবধি। যখন তুমি আপার লিমিট পুট করবে প্রথমে, তাহলে ln V2 মাইনাস লোয়ার লিমিট ln V1, তাহলে রেজাল্টটা কি পাচ্ছি আমি, nRT ln V2 মাইনাস ln V1। এটা যেখান থেকে আমি এখন রেজাল্টটা ফাইনালি কি লিখতে পারি, যে nRT ln, আমি একটুখানি উঠিয়ে দিচ্ছি যে এই জায়গাটা স্ক্রিনটা, যাতে করে তোমরা যারা এই নিচের পোর্শনটাতে সবাই দেখতে পাও, nRT ln V2 বাই V1। ক্লিয়ার? যদি তোমরা এটাকে লগে কনভার্ট করতে চাও, সেই ক্ষেত্রে কি করবে না, লগে কনভার্ট করার জন্য আমরা জানি, তাহলে একটা জায়গায় এটা মার্ক আমি করে দিই, ওয়ার্ক ডানটার ফাইনাল ফর্মুলা হচ্ছে এটা। যখন এটা কিন্তু লগ ই বেস, এবং লগ 10 বেস করতে গেলে কি করতে হয় না, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 2.303 এন আর টি লগ, এটা হয়ে যাবে 10 বেস V2 বাই V1। হলো এটা। আচ্ছা, আমরা জানি যে PV ইকুয়াল টু এনআরটি, তাই তো? মানে P আর V ইনভার্সলি প্রপোর্শনে থাকে। P আর V ইনভার্সলি প্রপোর্শনে থাকে, তার মানে হচ্ছে এটা যে এখন আমি চাইলে এটাকে এরকমভাবে লিখতে পারি যে 2.303 nRT লগ 10 বেস V2 এর জায়গাতে P1 আর V1 এর জায়গাতে P2। কেন করলাম, কারণ P আর V ইনভার্সলি প্রপোর্শনে আছে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমার কাছে এখন ফাইনাল ফর্মুলা। কার জন্য না, আইসোথার্মাল কন্ডিশন, তার জন্য ওয়ার্ক ডান কত হবে তার ফর্মুলা। ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে আইসোথার্মালের যে কেসটা সেটাকে প্রত্যেকে বুঝতে পারলে। তো আরেকবার আমি স্ক্রিনটা নিচে করাচ্ছি, যাতে করে তোমরা একটুখানি দেখে নিতে পারো যে কি কি ছিল এখানটাতে। একবার ঝটপট রিকলটা তাহলে তোমরা করে নিতে পারবে। চাইলে ভিডিওটাকে পজ করে নাও, তারপরেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবারে চলে আসছি আমি পরের কন্ডিশনটাতে। পরের কন্ডিশনতে যাওয়ার আগে আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা কি জিনিস, অর্থাৎ থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা কি। দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র, একটা ম্যাথামেটিক্যাল ফর্ম। ঠিক আছে? এটা কি বলে, এটা বলে যে মনে করো একটা সিস্টেম আছে, এটা হচ্ছে একটা সিস্টেম বা সিস্টেম অফ গ্যাস বলতে পারো, সিস্টেম অফ পার্টিকেল, যা খুশি তুমি নাও। এখানে যখন আমি কিছু পরিমাণ হিট সাপ্লাই করব, ধরো আমি কিউ পরিমাণ হিট সাপ্লাই করলাম, এই কিউ পরিমাণ হিটটা দুটো কাজে লাগে। একটা, এই কিউ পরিমাণ হিটটা এই যে সিস্টেমটা তার ইন্টারনাল এনার্জির মধ্যে কিছু পরিমাণ চেঞ্জ করাবে, সেটা বাড়াতে পারে, সেটা কমাতে পারে, যা ডিপেন্ড করছে তুমি হিট নিচ্ছ কিংবা হিট দিচ্ছ, যাই করো তার উপরে। হিট দিলে বাড়বে, হিট নিলে কমবে। এবং বাকি পোর্শনটা তাকে দিয়ে কিছু পরিমাণ ওয়ার্ক করাবে। অর্থাৎ আমি বলতে পারি যে কিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা সমস্ত সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঝটপট একটুখানি চেক করে নাও, আমরা এখনো অবধি যে কটা সিস্টেম পড়েছি, আইসোকোরিক সিস্টেম যেখানটাতে ডাব্লুটা 0 হয়ে যাচ্ছিল, সেইখানে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ। তুমি এক্ষুনি দেখো যে কিউ আর ডেল্টা ইউর ফর্মুলা আইসোকোরিকের জন্য ইকুয়াল ছিল। দেখতে পারো তোমরা চেক করে এক্ষুনি, আমরা অলরেডি ডিরাইভ করেছি। আইসোবেরিক সিস্টেম, সেখানটাতে এই ডেল্টা ইউ ডাব্লু কোনোটাই 0 নয়, যেই কারণে এখানটাতে কি হয় যে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু পুরোটাই একসঙ্গে আমরা লিখি, তাদের ভ্যালুগুলো ইন্ডিভিজুয়াল পুট করতে পারি। আইসোথার্মাল কন্ডিশন, সেই ক্ষেত্রে দেখো ডেল্টা ইউটা 0 হয়, এবং যেই কারণে কিউ আর ডাব্লু
এর ভ্যালু সেম হয় কার জন্য? আইসোথার্মাল প্রসেস তার জন্য। ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে গল্পটা। এবং তাহলে আমরা এটা বলতে পারি যে আইসোথার্মাল যেহেতু, সেই ক্ষেত্রে কিউ মানে কি, যে এনসিপিডিটি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু দি ওয়ার্ক ডানের যে ফর্মুলা, যেটাকে তোমরা বার করেছিলে একটু আগে ইন্টিগ্রেশন করে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপারটা। হলো? তাহলে আমাকে বলো সাইক্লিক প্রসেস, কমেন্টে জানাবে প্রত্যেকেটা যে সাইক্লিক প্রসেস তার জন্য কোনটা জিরো হবে। আমরা অলরেডি পড়েছি ভিডিওতে, তোমরা আবার দেখবে, দেখে জানাবে কমেন্টের মধ্যে যে সাইক্লিক প্রসেস তার জন্য কি হবে, এবং সেই ক্ষেত্রে কিউ ইকুয়াল টু আমরা কি লিখব। আমি দুটো অপশান দিচ্ছি, একটা হচ্ছে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ লিখবো, অথবা কিউ ইকুয়াল টু শুধু ডাব্লিউ লিখবো ফর সাইক্লিক প্রসেস, আবর্ত প্রক্রিয়ার জন্য। হলো? আচ্ছা, এবার চলেছো নেক্সট পরের যে প্রসেসটা, প্রসেস নাম্বার 3, সরি প্রসেস নাম্বার 4, সেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস যেগুলো না, এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি সাডেন প্রসেস, যেগুলো হঠাৎ করে হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? হট করে যে ঘটনাগুলো ঘটে গেল, হঠাৎ করে টায়ার ব্লাস্ট করলো, হঠাৎ করে বোম ব্লাস্ট করছে, এরকম টাইপের কোনো কন্ডিশন মনে করো। বোম ব্লাস্টের কন্ডিশনটা ডিফারেন্ট, ওটা না, ধরো টায়ার ব্লাস্ট করলো, অ্যাডিয়াবেটিক কন্ডিশনের এক্সাম্পল। তো অ্যাডিয়াবেটিক কন্ডিশন যখন হয়, তো অ্যাডিয়াবেটিকের যে ইকুয়েশন হয়, নর্মাল আমরা ইকুয়েশন কি দেখি যে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক কন্ডিশন যখন হয়, সেই ক্ষেত্রে যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? যেখানে এই গামা, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, ঠিক আছে? এই গামার মানে, যদি এই গামার ভ্যালু এখন 1 হয়, তাহলে সেটা নর্মাল যে ইকুয়েশন, বয়েলস লয়ের যে ইকুয়েশন পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা ওইটা কি সেটা ডিফাইন করে, তাই না? আচ্ছা, বা হ্যাঁ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। নেক্সট, এই যে অ্যাডিয়াবেটিক প্রসেস, এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা যদি খুব সাডেন হয়, যেই কারণে এখানটাতে কিন্তু কোনো রকম হিট এক্সটার্নালি দেওয়া হয় না, সিস্টেম আপনি হট করে ধরো ব্লাস্ট করে গেল, এক্সটার্নাল কোনো হিট সাপ্লাই নেই, মানে এখানে কিউটা জিরো। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে যেটা প্রথম তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার জন্য কিউটা হচ্ছে জিরো। আর যদি কিউটা জিরো হয়, তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যদি আমি এখানটাতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে কিউটা জিরো দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। তার মানে ডাব্লু ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ইউ, অথবা ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস অফ ডাব্লু, দুটোই সেম কথা। এবার অ্যাডিয়াবেটিক প্রসেস যেটা, সেটা দু রকমের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, ঠিক আছে? অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন মানে কি, এর এক্সাম্পলটা হচ্ছে যখন টায়ার ব্লাস্ট করে যায় সাইকেলের, কিংবা যে কোনো ভেহিকেলে ধরো টায়ার ব্লাস্ট করলো, টায়ার ব্লাস্ট করছে, তার মানে হঠাৎ করে সেটা হয়, তার মানে তার জন্য যে ওয়ার্ক ডান সেটা কি আসছে? পজিটিভ। ওয়ার্ক ডানটা কি আসছে? পজিটিভ। হলো? আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা ওয়ার্ক ডান পজিটিভ, আর অ্যাডিয়াবেটিক মানে ডেল্টা ইউটা হবে কি, ওয়ার্ক ডানের ঠিক উল্টো, মানে ডেল্টা ইউ কত হবে? নেগেটিভ। আচ্ছা, ডেল্টা ইউ নেগেটিভ মানে কি? ডেল্টা ইউ ডিপেন্ড করে কার উপরে? টেম্পারেচার চেঞ্জের উপরে। তাহলে ডেল্টা ইউ নেগেটিভ মানে টেম্পারেচারটা চেঞ্জটাও নেগেটিভ, টেম্পারেচার চেঞ্জ নেগেটিভ, টেম্পারেচার চেঞ্জটা কি হচ্ছে? নেগেটিভ। টেম্পারেচার চেঞ্জ নেগেটিভ, তার মানে কি? তার মানে হচ্ছে ফাইনাল টেম্পারেচারটা ডিক্রিজ করলো। ফাইনাল টেম্পারেচার ডিক্রিজ করছে মানে কি, তোমার এখন ঠান্ডা অনুভূত হবে। বুঝতে পারলে? যেই কারণে টায়ার ব্লাস্ট করছে, কিংবা ধরো টায়ার থেকে তুমি কোনোভাবে যে টায়ারে যে হাওয়া দেওয়ার জায়গাটা থাকে না, ধরো সাইকেল কিংবা বাইকের, দেখবে সেখানে তুমি যখন সেই চাকাটার যে ওই হাওয়া দেওয়ার পোর্শনটা যখন তুমি খুলে দেবে, খুব স্পিডে সেখান থেকে হাওয়াটা বেরোবে এবং তোমার ঠান্ডা অনুভব হবে। সেম জিনিস যখন বেলুন থেকে হাওয়া বেরোয় তখনও হয়, কারণ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। কেন হয় সেটা বুঝতে পারলে? নেক্সট, তাহলে এবার তোমরা আমাকে হেল্প করো, যে আমি এবার বলছি কোনটা না, অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের কেসটা বলবো, ঠিক আছে? এবং তোমরা আমাকে আমার সাথে ভিডিও দেখার সময় প্রত্যেকে এই ভিডিওর সঙ্গে প্রেডিক্ট করবে স্টেপ বাই স্টেপ, যেমন এখানে করলাম, যে কি হবে। তো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এর এক্সাম্পলটা হচ্ছে যখন তুমি ধরো টায়ারের মধ্যে হাওয়া ভরলে, ঠিক আছে? তাহলে এটা কি বলতে পারো যে পাম্পিং সাইকেল টায়ার, ঠিক আছে? যখন তুমি টায়ারের মধ্যে হাওয়াটা ভরছো, হঠাৎ করে চাপ দিচ্ছ, তাই না? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, গ্যাসটা কম্প্রেসড হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হবে, কম্প্রেসড হয় মানে ওয়ার্ক ডান কি হয়ে যায়? নেগেটিভ। কম্প্রেস মানে ওয়ার্ক ডান নেগেটিভ। তাহলে এখানে ডেল্টা ইউ কী হবে? তারও নেগেটিভ, কারণ ওয়ার্ক ডানের নেগেটিভটা হয় ডেল্টা ইউ। তাহলে কত হবে? পজিটিভ। নেগেটিভের নেগেটিভ, ডেল্টা ইউ পজিটিভ মানে টেম্পারেচার চেঞ্জটাও কী হবে? পজিটিভ।
টেম্পারেচার চেঞ্জ পজিটিভ মানে তার ফাইনাল টেম্পারেচারটা কী হবে, বেড়ে যাবে। ফাইনাল টেম্পারেচার বাড়লো মানে কি তোমার কী ফিল হবে, এখন হট ফিল হবে, গরম ফিল হবে তোমার। এবং যেই কারণে তোমরা দেখে থাকবে যে যখন সাইকেলে হাওয়া ভরা হয় তখন সেই পাম্পারটা গরম হয়ে যায়, টায়ারটা গরম হয়ে যায়। তার কারণটা হচ্ছে সেখানটাতে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন পারফর্ম করা হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তো একবার প্রত্যেকে দেখে নাও যে যা যা এখন পড়লে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মধ্যে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন দুটো, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসছে আমরা অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডানটা। এবার এই ওয়ার্ক ডানটা হবে তোমাদের হোমওয়ার্ক, যে তোমাদেরকে ডিরাইভ করতে হবে যে পি ভি টু দি পাওয়ার গামা থেকে কী করে ওয়ার্ক ডানটা বার করবে। আমি ফর্মুলাটাকে এখানে লিখে দিচ্ছি। অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যে ফর্মুলা হয় সেটা কত হয় না, এন আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। তাহলে এন আর টি টু মানে কি, পি ওয়ান পি টু ইন্টু ভি টু। এন আর টি ওয়ান মানে কত হবে, পি ওয়ান ইন্টু ভি ওয়ান। তাহলে আমি বলতে পারি যে এর মানে হচ্ছে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। কি করে আসছে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? প্রত্যেকে হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কীভাবে করলে, বা তোমরা কমেন্টে সেটা ছবি তুলেও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, রাইট? এবারে আসছে আমরা পরের প্রসেসটা, যে এমন একটা প্রসেস যেটা হয়তো অ্যাডিয়াবেটিককেও ফলো করছে না, আইসোথার্মালকেও ফলো করছে না, আইসোকোরিককে, আইসোবেরিককে কাউকেই ফলো করছে না। অর্থাৎ এই যে চারটে প্রসেস এখন অবধি আমরা পড়লাম তাদের কাউকেই সেটা ফলো করছে না। সেই প্রসেসকে আমরা বলবো পলিট্রপিক প্রসেস। কি বলবো? পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস। আচ্ছা, এই যে গামার কথা বলেছিলাম, গামার ভ্যালু কি হয় বা গামার ফর্মুলা কি, সিপি বাই সিভি। আমরা এই সিপি বাই সিভির একটা পুরো লিস্ট দেখেছিলাম, যে সিপি আর সিভির ভ্যালুর কি লিস্ট হয়, মোনো অ্যাটমিক গ্যাস, পলিঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, পলিঅ্যাটমিক, লিনিয়ার, নন লিনিয়ার, এদের সবার জন্য আমরা ভ্যালু দেখেছিলাম, ডিগ্রি অফ ফ্রিডম থেকে বার করেছিলাম। তো সেখান থেকে তুমি সিপি আর সিভি বার করবে। যদি সেই রেশিওটা বা এই যে পলিঅ্যাটমিক প্রসেস যেটা আমি বলছি, বা পলিট্রপিক প্রসেস যেটা আমি বলছি, এর ইকুয়েশনটা আমি বলে দেবো, ওই কন্ডিশনটাতে আসছি। এর ইকুয়েশনটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন এক্স মানে কি, এক্স মানে কি হচ্ছে যে এমন একটা ভ্যালু যার ভ্যালু গামার যে ভ্যালুগুলো আসতে পারে না, চারটে ভ্যালু হতে পারে, মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক লিনিয়ার, পলিঅ্যাটমিক নন লিনিয়ার। মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা দেখে নিতে পারো, 2 সেকেন্ড লাগবে, চটপট বার করে ফেলবে। যে সিবি মানে কত হয়, এফ বাই টু আর, আর সিপি মানে কত হয় না, সিভি প্লাস আর। তাহলে সেখান থেকে তোমরা ঝটপট বার করতে পারবে সবসময় যে গামার ভ্যালু কী কী হতে পারে। যদি এই পাওয়ারের ভ্যালুটা 1 অথবা ওই গামার যে ভ্যালুগুলো, চারটে ভ্যালু, তার মধ্যে না আসে, তাহলে সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। সিম্পল জিনিস, যে পলিট্রপিক আইডেন্টিফাই করবো কী করে, যদি এক্সের ভ্যালুটা মানে পি ইন্টু ভি এর যে পাওয়ারটা সেটা 1 অথবা গামার যে ভ্যালু সেইগুলো ছাড়া অন্য কোনো ভ্যালু হয়, তাকেই বলা হয় পলিট্রপিক প্রসেস। আশা করছি ব্যাপারটা মাথায় ঢুকেছে কি বলছি, ক্লিয়ার? এই পলিট্রপিক প্রসেস এর জন্য যদি তোমরা অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডানটা বার করতে পারো এক্স্যাক্টলি সেমভাবে, জাস্ট গামার জায়গাতে সেখানে এক্সপুট হবে, এবং এর যে ওয়ার্ক ডানের ফর্মুলাটা বেরোবে সেটা কত হবে না, এর ওয়ার্ক ডানের ফর্মুলা হয়ে যাবে এন আর টি টু মাইনাস টি ওয়ান মানে কি ডেল্টা টি, ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা ছিল, এখানে ওয়ান মাইনাস এক্স হবে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই হচ্ছে পলিট্রপিক প্রসেস। তো মোটামুটি এই হলো আমাদের যে প্রসেসগুলো, যেগুলোর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? এবং এইগুলো ছিল ম্যাথামেটিক্যালি বার করার নিয়মটা কি। এবারে আমরা চলে আসছি গ্রাফিক্যালি কী করে আমরা ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করব। তো যখন আমরা কোনো ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, গ্রাফের মাধ্যমে কী করে দেখব, গ্রাফ আমাদেরকে ওয়ার্ক ডান কী করে দেখাবে, তাহলে সেটাকে চলে আসছে আমরা পরের টপিকটাতে, যে ওয়ার্ক ডান ইন পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম থেকে আমরা ওয়ার্ক ডানকে পাবো কী করে। মনে করো যে একটা প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ তোমাকে এরকমভাবে আমি দিয়েছি, একটা কোনো সার্টেন প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দেওয়া আছে, তোমাকে বার করতে বললাম যে আচ্ছা বলো তো যে অমুক এই যে গ্যাসটার ওপরে আমি পারফর্ম করেছি তার জন্য ওয়ার্ক ডান কত হলো। দেখো আমরা জানি যে ওয়ার্ক ডান মানে কত হয়, ইন্টিগ্রেশন অফ পিডিভি। আর ইন্টিগ্রেশনের ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স কি, যে এরিয়া আন্ডার দি কার্ভ, মানে যেই কার্ভটাকে আমি নিচ্ছি, যে লিমিট অবধি নিচ্ছি, সেই লিমিটের মধ্যে ওই কার্ভের নিচে কত পরিমাণ এরিয়া সেটাকে কনক্লুড করছে।
তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটার নিচের যে এরিয়া, যদি আমি সেটাকে বার করি, এই যে এরিয়াটা, এইটা আমাকে কি দেখাবে না ওয়ার্ক ডান দেখাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে যদি একটা সিঙ্গেল লাইনের একটা কোনো গ্রাফ থাকে, সেটা হতে পারে ট্যারা ব্যাকা যা কিছু, কিন্তু এটা লিনিয়ার, মানে মানে যার কোনো রকম দুটো এন্ড, মানে সেটা ক্লোজড হলে হবে না, মোট কথা বুঝতে পারলে? সেই টাইপের গ্রাফের আন্ডারের যে এরিয়া, তাকে বলা হয় কি না, তাকে বলা হয় তোমার ওয়ার্ক ডান অফ দ্য সিস্টেম। এবারে ওয়ার্ক ডানটা পজিটিভ হতে পারে, আবার ঝটপট রিকল করে নাও তো চলো। ওয়ার্ক ডান পজিটিভ, আচ্ছা ওয়ার্ক ডান পজিটিভ মানে কি? ওয়ার্ক ডান পজিটিভ মানে ভলিউমটা বেড়েছে, ভলিউমটা বেড়েছে মানে গ্যাস কাজ করেছে, ওয়ার্ক ডান বাই দি গ্যাস। ওয়ার্ক ডান নেগেটিভ মানে কি? ভলিউমটা কমেছে, কমেছে মানে কি? গ্যাসের ওপরে কাজ করা হয়েছে, ওয়ার্ক ডান অন দি গ্যাস। সিম্পলি একদম খুবই খুবই সোজা জিনিস এইগুলো, ঠিক আছে? জাস্ট লজিক্যালি টুকটাক করে বুঝো, জিনিসটা সেট হয়ে যাবে মাথাতে। এবারে আসছি আমরা, এটা কিন্তু দেখো সেই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আমাকে স্পেসিফিক্যাল কোনো টার্ম, মানে স্পেসিফিক্যাল কোনো প্রসেস বলে দেবে। এবারে আসছে আমি যখন সাইক্লিক প্রসেস দেওয়া হবে আমাকে, যদি আমাকে বলা থাকে যে সাইক্লিক প্রসেস, তার জন্য কি করে ওয়ার্ক ডান বার করব। তো সাইক্লিক এর জন্য ওয়ার্ক ডান বার করার নিয়মটা কি? যে মনে করো পিভি গ্রাফ আবার তোমাকে দেওয়া আছে, যদি এই পিভি গ্রাফ দেওয়া থাকে, সাইক্লিকের ক্ষেত্রে সবসময় একটা লুপ ফর্ম করা থাকবে এরকমভাবে। সেটা যে কোনো শেপের হতে পারে, ট্রায়াঙ্গেল কিংবা স্কোয়ার কিংবা রেক্ট্যাঙ্গেল, কিংবা হতে পারে সেটা অন্য কোনো র্যান্ডম শেপের, যা খুশি হতে পারে। এই সাইক্লিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান মানে কত হয় না এরিয়া ইনসাইড দ্য লুপ। এরিয়া ইনসাইড দ্য লুপ এটা কি করে বার করা হয়? এটা বার করা হয়, ধরো আমি এই পরিমাণ লাইনটাকে দেখলাম, এর নিচের কত পরিমাণ এরিয়া, না এর নিচের এরিয়া হচ্ছে পুরো এরিয়াটা, তাই না? এই ওপরের যে পোর্শনটা মানে কি, এই ওপরের যে পোর্শনটা এর জন্য কি এই নিচে পুরো এরিয়াটা, আর নিচের পোর্শনটার এরিয়া কতটা হবে, এই পুরো এরিয়াটা হলো। এখন যদি গ্যাসটা এরকমভাবে রোটেট করে, এইরকমভাবে, মানে কোন দিকে যাচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে এই পোর্শনটুকুতে ভলিউম কমছে, ওপরের পোর্শনটাতে, ওপরের পোর্শনটাতে কি হচ্ছে, ভলিউমটা কমছে, দেখো না? এইখানে কি হবে তার ভি টু, এখানে কি হবে ভি ওয়ান। এখন ভি টুটা তো কমছে, কমতে কমতে ভি ওয়ানে আসছে ওপরের পোর্শনটা, তার নিচের পোর্শনটা কি হচ্ছে না নিচের পোর্শনটাতে তার ভলিউমটা বাড়ছে। মানে একটাতে তুমি কি পাবে নেগেটিভ ওয়ার্ক ডান, একটাতে পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে নেট ওয়ার্ক ডান কত হবে না ওপরের পোর্শন থেকে মোট যেই পরিমাণ এরিয়া মাইনাস নিচের পোর্শন থেকে এরিয়া। আর সেটা করলে আমি কি পাবো, যদি আমি ওপরের পোর্শনের যে নিচের যে মোট এরিয়া আর নিচের পোর্শনের যে মোট এরিয়া যদি আমি তাকে মাইনাস করি, তাহলে আমি কি পাবো না এই ভেতরের পোর্শনটার এরিয়া, লুপের ভেতরের এরিয়াটা কত, বুঝতে পারলে? তাহলে সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান, সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান মানে কি না সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান তার মানে হচ্ছে কি না এরিয়া ইনসাইড লুপ। বুঝতে পারলে কি বললাম? তাহলে যখন আমাকে একটা কোনো পার্টিকুলার প্রসেস দেওয়া থাকবে যেখানে লুপ নেই, জাস্ট এরকম একটা লাইন আছে, তার ক্ষেত্রে কি এরিয়া আন্ডার দি কার্ভ, আন্ডার দি কার্ভ। আর যখন সাইক্লিক ফর্ম থাকবে তার মানে কি এরিয়া ইনসাইড দি কার্ভ, এই কার্ভের ভেতরের এরিয়াটা কত, ভেতরের এরিয়াটা কত, বারবার বলছি। যদি এখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, যদি এই লুপটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, যেমন এখানটাতে এই ডায়াগ্রামটাতে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ফর্মে ঘুরছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হয় না সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা হয়ে যাবে কত না নেগেটিভ। আর যদি এটা ক্লকওয়াইজ হয় সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হয়ে যাবে পজিটিভ। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে জিনিসটা, ক্লিয়ার? এখন আমি তোমাকে পিভি কার্ভ না দিয়ে ভিপি কার্ভ দিতে পারি, হতেই পারে যে তোমাকে আমি পিভি কার্ভ না দিয়ে ভিপি কার্ভ দিলাম, মানে জাস্ট এই কোঅর্ডিনেটগুলোকে আমি উল্টে দিলাম, সেই ক্ষেত্রে কী হবে, কিছুই না। সেই ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ আর ক্লকওয়াইজ মানে নেগেটিভ। আমরা সেইগুলোকে যখন কোয়েশ্চেন করব সেই সময় আরও ভালো করে বুঝবো যে কোয়েশ্চেনের সময় সেগুলো কী করে, মানে সেই সমস্ত জিনিসকে কী করে আইডেন্টিফাই করতে হয়। ক্লিয়ার? এই হলো জিনিস। তো আজকের যে ভিডিও, থিওরির ভিডিওটা, এটা প্রথম পার্ট। আমরা যদিও থিওরির একটা সেকেন্ড ভিডিও আবার পাবে, এবং সেই সেকেন্ড ভিডিওতে আমরা এই থার্মোডাইনামিক্সের বাকি যে থিওরিটিক্যাল পোর্শন এবং রেফ্রিজারেটরের যে কনসেপ্ট, যেখানে থার্মোডাইনামিককে অ্যাপ্লাই করে একটা ইঞ্জিন ফর্ম করা হয়, ঠিক আছে, হিট ইঞ্জিনের যে কনসেপ্ট, সেইগুলোকে আমরা পড়বো, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি তো অলরেডি কমেন্ট করার জন্য বলেইছি আজকে, যে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম এই ভিডিওতে, যেগুলো তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেন। পরের ভিডিওতে আমরা দেখা করছি
থার্মোডাইনামিক্সের থিওরির সেকেন্ড পার্টটাকে নিয়ে, এবং তারপরে আমরা আসবো থার্মোডাইনামিক্সের ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন্স নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।